কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট, যিনি ব্রিটিশ ভারতে প্রথম আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সে যুগে সিভিল সার্ভিসে যাওয়া খুব সহজ ছিল না। মহারানী ভিক্টোরিয়া সিভিল সার্ভিসকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত সবার জন্য উন্মুক্ত করলেও রিক্রুটমেন্ট পরীক্ষা হতো শুধু লন্ডনে। তাই মেধা থাকা সত্ত্বেও অনেকেই অর্থাভাবে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারত না। তার ওপর পরীক্ষার সিলেবাসও ছিল একপেশে। 1853-তে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস সবার জন্য উন্মুক্ত হলেও প্রথম কোনো ভারতীয় সিভিল সার্ভিসে উত্তীর্ণ হন তার এক দশক পরে 1863-তে। সেই ব্যক্তিটি হলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যম পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট অর্থাৎ আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সত্যেন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর দ্বিতীয় পুত্র ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1842 সালের 1 জুন। তার জীবনের প্রথম কয়েকটি বছরে ঠাকুর বাড়িতে নেমে আসে প্রবল ঝড়ঝাপটা। দেবেন্দ্রনাথ ঠাকুর পৈতৃক সূত্রে বিশাল জমিদারির উত্তরাধিকারী হলেও তার ঘাড়ে এসে বর্তে ছিল পিতা দ্বারকানাথ ঠাকুরের রেখে যাওয়া মোটা অঙ্কের ঋণ, সুদ সমেত তখনকার বাজারেই যা 1 কোটি টাকা। দেবেন্দ্রনাথ ঠাকুর ধীরে ধীরে পিতার সব ঋণ শোধ করে আমিষ রিপুবিলাসিতা ত্যাগ করে ঋষিব্রত গ্রহণ করলেন। একনিষ্ঠভাবে আধ্যাত্মিক চর্চা এবং ব্রাহ্মধর্মে দীক্ষিত হলেন তিনি। মহর্ষির প্রভাব তার মেজপুত্রের ওপরে বিশেষভাবে পড়ল। বাল্যকাল থেকেই ধীমান সত্যেন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত ও আরবির পাঠ নিয়েছেন। পাশাপাশি চলেছে তার ঠাকুরবাড়ির পরম্পরা অনুযায়ী কুস্তি এবং ঘৌড়দৌড় শিক্ষা। অগ্রজ দ্বিজেন্দ্রনাথ এবং গুণেন্দ্রনাথের সাথে তার শিক্ষা চলত প্রতিদিন ঠাকুরবাড়ির আঙিনায়। বাল্যকাল পেরিয়ে কৈশোরের আগমন ঘটে। হিন্দু স্কুলে পড়ার সময় 1 বছর প্রতিযোগিতায় পুরস্কার পেলেন রবিনসন ক্রুশোর বই, আরেকবার গোল্ডস্মিথের পুরো সেট। তারপর 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষা শুরু হলো। সত্যেন্দ্রনাথ ঠাকুর হিন্দু কলেজ থেকে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাশ করলেন। একই ব্যাচে পরীক্ষা দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজ থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি পরবর্তীতে স্ট্যাটুইটারি সিভিল সার্ভিসে নির্বাচিত হয়ে ডেপুটি কালেক্টর হিসেবে কাজে যোগ দেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর উচ্চশিক্ষার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। সেখানে তিনি পেলেন তার জীবনের অন্যতম মহত্বপূর্ণ সঙ্গী কেশবচন্দ্র সেনকে। সমরুচি সম্পন্ন এবং সমমনস্ক হওয়ায় দুজনের ভাব হতে বেশি সময় লাগলো না। কথায় কথায় সত্যেন্দ্রনাথ ঠাকুর জানতে পারলেন কেশব সেন তার পারিবারিক গুরুদেবের কাছে দীক্ষা না নেওয়ায় বাড়ি থেকে তার ওপর খুব চাপ সৃষ্টি করা হচ্ছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে বাবা দেবেন্দ্রনাথের সাথে পরিচয় করিয়ে দিলেন। পরে কেশবচন্দ্র সেন সস্ত্রীক দেবেন্দ্রনাথের বাড়িতে এসে আশ্রিতও হন। মননশীল এই দুটি প্রাণ দেবেন্দ্রনাথের দুটি হস্তে পরিণত হয়। ব্রাহ্মধর্মের প্রতি অনুরাগী হয়ে পিতার সাথে সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন কৃষ্ণনগরে ব্রাহ্মধর্ম প্রচারে সঙ্গী হন। বাঙালি নবজাগরণের অন্যতম মার্গদর্শক কেশবচন্দ্র সেন পরবর্তীকালে ব্রহ্মানন্দ উপাধিতেও ভূষিত হয়েছিলেন। এর মধ্যে পারিবারিক রীতি অনুসারে কৈশোরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের বিয়ে ঠিক করা হয়। পাত্রী যশোরের মেয়ে জ্ঞানদা নন্দিনী দেবী। তখন সত্যেন্দ্রনাথের বয়স 17 আর জ্ঞানদা নন্দিনীর 8। 9 বছরের ফারাক। বিয়ে হয়ে জ্ঞানদা নন্দিনী ঠাকুর বাড়িতে আসার পরেই সত্যেন্দ্রনাথ পুরোদস্তুর লেগে যান স্ত্রীর মননশীলতা চিন্তাশীলতার বিকাশে। বিয়ের আগে থেকেই সত্যেন্দ্রনাথ নারীর শিক্ষা ও স্বাধীনতায় বিশ্বাস করতেন। ঠাকুরবাড়ির কোনো মেয়ের বই পড়ার শখ হলে বা পারিবারিক পশুশালা থিয়েটারে গমনের ইচ্ছে হলে সোজা চলে যেতেন সত্যেন্দ্রনাথের কাছে। সত্যেন্দ্রনাথ ঠাকুর নারীদের অন্তরালের বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে সংস্কৃতি চর্চার কথা বলতেন, যা তৎকালীন গোঁড়া সমাজের অনেকেরই ভালো লাগতো না। ঠাকুরবাড়ির রীতি ছিল কোনো পরপুরুষ অন্দরের মেয়েদের দেখতে পাবে না। পুরুষ চাকরদেরও অন্তর্মহলে প্রবেশ নিষিদ্ধ ছিল।
সত্যেন্দ্রনাথের পরম বন্ধু মনমোহন ঘোষ বেঁকে বসলেন, বন্ধুর বউকে দেখবেন, কিন্তু এ কী করে সম্ভব? দুই বন্ধু মিলে এক ফোন দিয়ে আটলেন। দুজনে সমান তালে হেঁটে বাড়ির ভেতরে ঢুকে আসলেন একদিন রাতে। সত্যেন্দ্রনাথ বন্ধুকে মশারির ভেতরে ঢুকিয়ে দিয়ে নিজে একপাশে শুয়ে রইলেন। তিনজনে মশারির ভেতর কিছুক্ষণ রইলেন, কারোর মুখে কোনো কথা নেই। জ্ঞানদানন্দিনী দেবীকে দেখার পরে ঠিক একইভাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর বন্ধুবর মনমোহন ঘোষকে অন্তর্মহলের বাইরে রেখে আসলেন। মনমোহন ঘোষ সত্যেন্দ্রনাথ ঠাকুরের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। পৈতৃক সূত্রেই ঠাকুর বাড়ির সাথে সম্পর্ক স্থাপিত হয়েছিল তার, নিয়মিত যাতায়াত ছিল। মনমোহন ঘোষের ব্যাপারে সত্যেন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যেন একটি বোমা আকাশ থেকে ভেঙে পড়েছিল আমাদের বাড়িতে। মনমোহন ঘোষের উৎসাহেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় রাজি হয়েছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের তখন সে সামর্থ্য নেই যে ছেলেকে লন্ডন পাঠিয়ে আইসিএসের জন্য প্রশিক্ষিত করেন। মনমোহন ঘোষই অর্থ সাহায্য করলেন। সিভিল সার্ভিস পরীক্ষার জন্যে লন্ডনের উদ্দেশ্যে জাহাজে চেপে বসলেন দুই বন্ধু। তখন সত্যেন্দ্রনাথের বয়স মাত্র 20। তৎকালীন লন্ডনে সিভিল সার্ভিসের কোচিংয়ের রমরমা। প্রধানত গৃহশিক্ষক হিসেবেই প্রশিক্ষকগণ প্রার্থীদের প্রশিক্ষিত করতেন। লন্ডনে গিয়ে তারা জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের শরণাপন্ন হলেন। জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর ছিলেন প্রথম এশীয় যিনি বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করেন। হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তার পিতা গোরা হিন্দু প্রসন্নকুমার ঠাকুর তাকে ত্যায্য করেছিলেন। তিনি লন্ডনের আরেক হিন্দু ধর্মত্যাগী কৃষ্ণমোহন ব্যানার্জির মেয়েকে বিবাহ করেন। জ্ঞানেন্দ্রমোহন, সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং মনমোহন ঘোষ এই দুজনকে অভিজ্ঞ গৃহশিক্ষক ঠিক করে দিলেন। দুজনেই ভয়ঙ্কর পরিশ্রম করলেন। পরের বছর 1863-তে তারা সিভিল সার্ভিস পরীক্ষায় বসলেনও। মোট 50 জন প্রার্থী নির্বাচিত করা হয়েছিল। সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেধাক্রম ছিল 43। মনমোহন ঘোষ সেবার উত্তীর্ণ হতে পারেননি সিভিল সার্ভিস পরীক্ষায়। কলকাতার বার কাউন্সিলে তার সিলেকশন হয়ে যাওয়ার পরে তিনি আর সিভিল সার্ভিস মুখ হননি। অক্সফোর্ডে 1 বছর কঠোর প্রশিক্ষণের পরে সত্যেন্দ্রনাথ ঠাকুর তার পরের বছর নভেম্বর মাসে দেশে ফিরলেন। তার জাহাজ বঙ্গোপসাগরে এসে পৌঁছতেই পুরো কলকাতা জুড়ে এক বিশাল নাগরিক সম্বর্ধনার আয়োজন শুরু হয়ে গেল। মাইকেল মধুসূদন দত্ত শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি সনেট লিখলেন। বিদ্যাসাগর মহাশয়ের উপস্থিতিতে বেলগাছিয়ার বাগানবাড়িতে বাঙালি এক গৌরবময় মহাসমারোহে বরণ করে নিল ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট সত্যেন্দ্রনাথ ঠাকুরকে। তখন সিভিল সার্ভিসের নিয়ম ছিল মেধা তালিকায় ওপরের স্থান দখলকারীদের বেঙ্গল প্রেসিডেন্সিতে এবং বাকিদের অন্যান্য প্রেসিডেন্সিতে নিয়োগ দেওয়ার। সে হিসেবে সত্যেন্দ্রনাথ ঠাকুর নিয়োগ পেলেন মাদ্রাজ প্রেসিডেন্সিতে। বেলগাছিয়ার বাগানবাড়ি থেকেই খবরটি রটে যাওয়াতেই জনগণের মধ্যে ভীষণ উত্তেজনার সৃষ্টি হলো। তিনি তাদের শান্ত করলেন। একজন নবীন সিভিল সার্ভেন্ট যেভাবে নিজের পেশাদারিত্বের পরিচয় দেয় ঠিক সেইভাবে। তার মতে এটাই তার ন্যায্য পজিশন। বাড়িতে ফিরে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে আবেদন জানালেন সস্ত্রীক বোম্বাই যাবেন কর্মস্থলে। মেয়েদের বাইরে বের করার আবদার শুনে পুরো বাড়িতে ছিচিক্কার উঠে গেল। তবুও মহর্ষি পুত্রের আবেদন গ্রাহ্য করলেন, কিন্তু একটি শর্তে। জ্ঞানদানন্দিনী দেবী সবার সামনে দিয়ে গাড়িতে চড়তে পারবে না। ঘেরাটোপ দেওয়া পালকিতে চড়ে তাকে জাহাজ পর্যন্ত যেতে হয়েছিল। সেরা হয় হলো, কিন্তু পোশাক? সে যুগে মেয়েরা শুধু একটি শাড়িই পরত। মেয়েদের অন্তর্বাস, ব্লাউজ, সায়া পরার চল ছিল না। সত্যেন্দ্রনাথ ঠাকুর একজন ফরাসি মহিলা দর্জিকে ডেকে এনে স্ত্রীর জন্য ব্লাউজ সদৃশ পোশাক ওরিয়েন্টাল বানিয়ে আনালেন। দেখতে সুসভ্য হলেও সেটি জ্ঞানদানন্দিনী দেবী একা পড়তে পারতেন না। প্রতিবার পড়তে এবং খুলতে সত্যেন্দ্রনাথের সাহায্য নিতে হতো। সেটি পরেই সেবারের মতো বোম্বে পাড়ি দিলেন তারা। বোম্বেতে তারা এক সম্ভ্রান্ত পার্সি বাড়িতে উঠলেন। এই প্রথম জ্ঞানদানন্দিনীর কলকাতার বাইরে আসা। সেখানে নারীদের অবাধ স্বাধীনতা, পুরুষ নারীর একত্র ভোজন, উৎসব আয়োজন পালন দুজনকেই মুগ্ধ করল। পার্সিদের সাহচর্যে জ্ঞানদানন্দিনী দেবী শাড়ির সঙ্গে ওরিয়েন্টাল ছেড়ে সাদরা বা ব্লাউজ পরা ধরলেন। শাড়ি পরার নতুন একটি ধরনও রপ্ত করলেন। ডান কাঁধের বদলে বাম কাঁধে আঁচল ফেলে বোম্বাই শাড়ি পরার যে ধারা বাংলা মুলুকে চালু করেছিলেন তা আজও ফ্যাশন দুরস্ত বাঙালি মেয়েরা মনে রেখেছে। নতুন সাজে নতুন ঢঙে দুই দম্পতি যখন পরের ছুটিতে বাড়ির দোরে গাড়ি থেকে নামলেন, সেই দৃশ্য দেখে শুধু ঠাকুর বাড়ি নয়, পুরো কলকাতায় সমালোচনার ঝড় উঠেছিল। সমালোচনার ঝড়ে বাতাস দিয়েছিল আরেকটি ঘটনা।
সেই ছুটিতেই সত্যেন্দ্রনাথের সঙ্গে জ্ঞানদা দেবী গেলেন লাট সাহেবের বাড়ি ভোজের নিমন্ত্রণে। ইংরেজ মেমদের সাথে অবাধ এবং খোলামেলা মেলামেশা দেখে অনেকেই তাকে ভূপালের বেগম ভেবেছিলেন। পূর্ব উল্লিখিত প্রসন্নকুমার ঠাকুরও সেই সভায় উপস্থিত। তিনি ঠাকুরবাড়ির বউকে এভাবে চলাফেরা করতে দেখে লজ্জায় পালিয়ে এসেছিলেন এবং পরে ধিক্কার ও সাপসাপান্তও করতে ছাড়েননি। তৎকালীন বোম্বে প্রেসিডেন্সি ছিল মহারাষ্ট্র, গুজরাট এবং সিন্ধু প্রদেশের কিছু অংশ নিয়ে। সত্যেন্দ্রনাথ ঠাকুর চাকরির বদলি ছিল খুব সাধারণ ব্যাপার। তিনি বোম্বে প্রেসিডেন্সির আহমেদাবাদে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করার পরে 32 বছরের কর্মজীবনে পুনে, আহমেদাবাদ, আহমেদনগর, সাতারায় কাজ করেছেন। তখন আইসিএসদের সামনে কয়েক বছর চাকরির পর অপশন দেওয়া হতো জুডিশিয়াল সার্ভিসে যাওয়ার। সত্যেন্দ্রনাথ ঠাকুর কয়েক বছর কালেক্টরি করার পর জুডিশিয়াল সার্ভিসে গমন করেন। একসাথে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হওয়ার পরেও পদোন্নতির সময় ইংরেজ অফিসারদের সাথে ভারতীয় অফিসারদের ব্যাপক বৈষম্য করা হতো। দীর্ঘদিনের সার্ভিসের পরেও সত্যেন্দ্রনাথ ঠাকুরকে হাইকোর্টের জজ হিসেবে ইংরেজ সরকার নিয়োগ করেনি। তাই সাতারার জেলা জজের পদ থেকেই তিনি অবসর গ্রহণ করেন। তিনিই ছিলেন ভারতীয়দের মধ্য থেকে প্রথম সেশন জাজ। সিভিল সার্ভেন্ট ছাড়াও সত্যেন্দ্রনাথ ঠাকুরের আরও কয়েকটি পরিচয় আছে: সুরকার, গীতিকার, সাহিত্যিক, সমাজ সংস্কারক। 1867-তে দেশাত্মবোধ সঞ্চারের উদ্দেশ্যে আয়োজিত হিন্দু মেলার প্রথম অধিবেশনের সময় তিনি চাকরি সূত্রে পশ্চিম ভারতে অবস্থান করছিলেন, তাই তিনি বিধায় সেবায় অংশগ্রহণ করতে পারেননি। পরের বছরের অধিবেশনে অংশ নিয়েছিলেন এবং মেলা উপলক্ষে মিলে সব ভারত সন্তান গানটি রচনা করেছিলেন, যেটিকে অনেকে ভারতের প্রথম জাতীয় সঙ্গীতেরও মর্যাদা দিয়ে থাকেন। 1897-এ চাকরি থেকে অবসর নিলেন তিনি। অবসর নিলেও তার অবসর ছিল না। বালিগঞ্জে নিজস্ব বাড়িতে গুণীজনের ভিড় সবসময় লেগেই থাকত। চাকরি থেকে অবসরের বছরেই তিনি নাটোরে আয়োজিত দশক বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে পৌরোহিত্য করেন। পরে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতিও নির্বাচিত হন। সাহিত্য সাধনার সাথে সত্যেন্দ্রনাথ ঠাকুর আজীবন যুক্ত ছিলেন নিষ্ঠাবান হয়ে। ছুটির অবসরে খাতা কলম নিয়ে বসে যেতেন বাগানের এক কোনায়। নাট্য নির্দেশক ও আবৃত্তিকার হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। চাকরি থেকে অবসরের পরে আমার বাল্যকথা ও বোম্বাই প্রয়াস নামে স্মৃতিকথাও রচনা করেছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। 7 বছর বয়সে জুলিয়াস সিজার নাটকে মার্ক অ্যান্টনির ভূমিকায় তার অভিনয় সকলকে চমকে দেয়। কর্মস্থলে ইউরোপীয় ক্লাবের আয়োজিত ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তিনি উৎসাহে অংশ নিতেন। সত্যেন্দ্রনাথের আহমেদাবাদের বাড়িতে অনুজ রবীন্দ্রনাথ এবং বোন স্বর্ণকুমারী দেবীর যাতায়াত ছিল অহরহ। রবীন্দ্রনাথ বর্দার লাইব্রেরিতে গিয়ে উপুর হয়ে পড়ে থাকতেন সকল সময়ই। রবীন্দ্রনাথের কবি প্রতিভার বিকাশে সত্যেন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অনস্বীকার্য। ছোট বোন স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলা ভাষার প্রথম সার্থক মহিলা লেখিকা। সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনী দেবীর ঘরে 5টি সন্তানের আগমন হয়েছিল। প্রথম জন শৈশবেই মারা যায়। পরের জন সুরেন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথের কয়েকটি রচনা ইংরেজিতে অনুবাদ করেন এবং জাতীয়তাবাদী বিপ্লবের সাথে যুক্ত হয়েছিলেন। সুরেন্দ্রনাথের পরে আগমন হয় ইন্দিরা দেবীর। বিদুষী ইন্দিরা দেবী চৌধুরানী ছিলেন লেখক, প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর সহধর্মিণী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য। পরের দুটো সন্তানের কেউই দীর্ঘায়ু হতে পারেননি, তারা মারা গিয়েছেন। একজন দক্ষ এবং জনপ্রিয় আইসিএস, ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভেন্ট, নারী জাগরণ আন্দোলনের সক্রিয় ভূমিকা পালনকারী, সুসাহিত্যিক, বহুভাষী, আবৃত্তিকার, লোকহিতৈষী মানুষ ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। স্মৃতিকথায় কৈশোরে নিজেকে আইনোক্লাস্ট বা লোকাচার ভঙ্গকারী বলে পরিচয় করিয়েছেন নিজের। সত্যেন্দ্রনাথ ঠাকুর অন্ধত্ব ও কুসংস্কারের বিরুদ্ধে লড়েছিলেন সারাটি জীবন। তিনি প্রতিটি বাঙালির গর্ব। তার জীবন কথা এবং জীবনকর্ম সম্পর্কে বাঙালির অবহিত হওয়া উচিত। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের এই মহান ব্যক্তিত্ব সত্যেন্দ্রনাথ ঠাকুর 1923 সালে 81 বছর বয়সে পরলোক গমন করেন। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের প্রথম আইসিএস অর্থাৎ ভারতের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিত্ব, জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বহুমুখী প্রতিভার অধিকারী দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।